আলোচনা শুরু করতে চাই। দুজনকে আগে অভিনন্দন জানাতে চাই, আপনারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জনাব আজিজুল বারী হেলাল, আমি প্রথমে আপনার কাছে যেতে চাই। 21শে ফেব্রুয়ারিতে কি এবার শহীদ মিনারে আপনি ফুল দিয়েছেন? আমি এলাকায় থাকার জন্য এই রাষ্ট্রীয়ভাবে দিতে পারিনি। জি, কিন্তু এলাকায় আপনি দিয়েছেন, সেখানে আপনি কোনো বাধার সম্মুখীন নিশ্চয়ই হননি। না, বাধার সম্মুখীন হবো কেন? জি, রুমিন ফারহানা বাধার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজের আসনে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। এই ঘটনায় আপনার কোনো মন্তব্য আছে কিনা, অবশ্যই বা আপনি মন্তব্য বিব্রত আছে। কিনা? বিব্রত তো হতেই হবে। একজন সংসদ সদস্য বা সংসদ সদস্য না হলে যদি সাধারণ নাগরিকও হতো, তিনিও ফুল দিতে পারবেন, তাই না? এখন যারা এই কাজটি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা, ওইখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের উচিত। এখনো যদি না, আমি জানি কয়েকজন গ্রেফতার হয়েছে খুব সম্ভব, তাই না? যদি গ্রেফতার, এটা খুব নিন্দাজনক ঘটনা। ওইখানে যারা, পুরো ঘটনাটা আমি জানি না, আমি জানি যে তাকে ফুল দেওয়ার সময় এখানে একটা অ্যানার্কি সৃষ্টি হয়েছে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি সংক্ষুব্ধ হয়েছেন, এর জন্য যারা জড়িত এটা পুরো তদন্ত করা উচিত, আসলে ঘটনাটা কি, এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত, আমি এটা মনে করি। এবং পুরো ঘটনাটা কি, রুমিন ফারহানা যেটা বলছেন, আবার তার সাথে যারা প্রতিপক্ষই বলবো, তারাও যা বলছেন, সব কিছু বিবেচনা করে যেটা ন্যায় হয় সেই ন্যায় যেন, জাস্টিস যেন এস্টাবলিশড হয়, এটাও আমার বক্তব্য। জি, রুমিন ফারহানা, আপনার তরফ থেকে আইনি পদক্ষেপ তো নেওয়া হয়েছে, আপনি তো মামলা করেছেন। এরপরে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশাসন ওদের আরেকটা কাউন্টার মামলা নিয়েছে, ওরাও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে পরে মামলা করেছে, একদিন পরে। এই ঘটনায় কারা জড়িত ছিলেন? ওখানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যিনি তিনি নন, সাবেক সাধারণ সম্পাদক, এবং যিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছেন, ওনার একক নেতৃত্বে উনি প্রায় 50-60 জনের একটা মানে গুন্ডা বাহিনী আমি বলবো, তারা একরকম দখল নেয় শহীদ মিনারের। 12টা বাজে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। এখানে দুই তরফের ফেলিওর আছে, প্রশাসনের একটা বিরাট ফেলিওর আছে, আর ওই ভদ্রলোকের টা আমি আসছি। প্রশাসনের যে ফেলিয়ার, সেটা হচ্ছে প্রশাসনের যেটা দায়িত্ব ছিল যে এই জায়গাটায় যখন সংসদ সদস্য এসে ফুল দেবেন, তিনি যাতে নিরাপদে নির্বিঘ্নে ফুল দিতে পারেন, সেজন্য জায়গাটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা। সাধারণত ক্রাউড হয়ে যায় তো অনেক সময়, ক্রাউডটাকে ম্যানেজ করা। ক্রাউডের কোনো ম্যানেজমেন্ট ওখানে ছিল না, এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের একরকমের গা ছাড়া ভাব ছিল। কারণ যেহেতু আমি সরকারি দলের এমপি না, সো আমার উপর আঘাত আসলেই বা কি, আমার নেতাকর্মীদেরকে ফেলে দিলেই বা কি, আমি তো সরকারি দলের এমপি না। সো প্রশাসনের এরকম এক ধরনের গা ছাড়া ভাব ছিল। যেহেতু এটি নবনির্বাচিত সরকার এবং এই সরকারটি যেই দল গঠন করেছে তার সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার অনুরোধ থাকবে যে 212 জনের বাইরে যেই বাকি 80-90 জন এমপি আছেন, 88 জন এমপি, তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকে যাতে এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে, সেই ব্যাপারে এখনই সরকারের উচিত হবে স্পষ্ট নির্দেশনা প্রশাসনকে দিয়ে দেওয়া। যে এই প্রশাসন যেন আগের আমলের প্রশাসনের মতো এটা মনে না করে যে এমপি যদি সরকার দলীয় না হয় তাহলে সেই এমপির উপর যে কোনো হেনস্থা হতে পারে, আমাদের এখানে কোনো দায়িত্ব নাই। এটা যাতে প্রশাসন মনে না করে, সেজন্য এই সরকারের, নতুন সরকারের উচিত হবে স্পষ্ট একটি বার্তা দিয়ে দেওয়া, যেটি নতুন সরকার, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। সো এইরকম পথ চলায় একেবারে সমাজের সবচেয়ে বিরোধী মতের যে ব্যক্তিটি থাকবে তারও সকল নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র নেবে। 1, 2 হচ্ছে ওখানে আমার প্রায় 500-600 কর্মী ছিল, আরো বেশি, আর ওদের ছিল 50-60 জনের মতো। সো আমি যদি চাইতাম, ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারতো, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতা কর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। আমার একজন কর্মীকে পিটিয়ে একেবারে মানে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, 2 দিন ছিল সে হাসপাতালে, খুবই খারাপভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সো পুলিশের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলো হয়েছে। আমার প্রশ্ন হলো, পুলিশ অন স্পট কেন গ্রেফতার করলো না? হতে পারে পুলিশের মজ্জাগত একটা ধারণা আছে, দীর্ঘদিন পুলিশ একভাবে পরিচালিত হয়েছে যে সরকারি দলের কোনো নেতাকর্মী যত বড় অন্যায় করুক না কেন, তাদের একটা ব্লাইন্ড আই সেখানে থাকবে, তারা চোখ বন্ধ করে দেখে না দেখার ভান করবে। কিন্তু এটা এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অন্যরকম, তাই না? কারণ 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত হওয়া, একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, তারপরে নতুন নির্বাচন, নতুন সরকার। সো আশা করব অতীতের যেই ভুল, অতীতের যেই রাজনৈতিক সংস্কৃতি, সেটার পুনরাবৃত্তি হবে না।
আশা করব নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। জি, গত এক সবার সপ্তাহে সবার কি- জন্য নিরাপদ। গত এক সপ্তাহে কি সেরকম বাংলাদেশের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? আমার সাথে ঘটনাটি দুঃখজনক, খুবই খুবই খারাপ ঘটনা হয়েছে। আপনি যদি সবই বাদ দেন, হেলাল ভাই যে কথাটা বললেন আমি একদম একমত। ধরেন আমি সংসদ সদস্য না, তাতে কি? আমি তো বাংলাদেশের নাগরিক। অনেকেই আমার বাবার পরিচয় নিয়ে আসছেন যে উনি ভাষা আন্দোলনের মহানায়ক, তো ওনার সন্তান দিতে পারছে না। না, আমি সেটাকেও যুক্তিতে আনবো না। শুধু বাবার সন্তান হিসেবে কেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। একদম সোজা সাপটা কথা, আমার নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা এই সরকার, আমি আশা করব, তার প্রতিটা মেশিনারিজের মধ্যে ছড়িয়ে দেবে যে আমার সবচেয়ে বিরোধী যেই ব্যক্তি রাষ্ট্রে বাস করছে সেও যাতে শতভাগ নিরাপত্তার সাথে বাস করতে পারে সেটা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা লাউড এন্ড ক্লিয়ার এই সরকার দেবে আমি আশা করি। জি, ধন্যবাদ জমির আমি ফারহান। একটু এক মিনিট বলি। দেখেন আমরা এই যে- যদি একটু এই এক মিনিট জনাব বলি। সোহরাব হাসান আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হয়েছেন, আমরা একটু তাকে স্বাগত জানাই। আজিজুল আমার বারী বক্তব্য হেলাল, হলো এক যে মিনিট সময়। রবীন্দ্র খুব ভালো একটা কথা বলছে, 500-600 লোক আর ভার্সেস 50-60 জন। এটা আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এটা কিন্তু মানে এই জায়গা টাসেল হলে 500-600 লোকই জিতবে, জিতবে। তাই না? তাহলে 500-600 লোক জেতেনি, ওনার ভাষায় জিতছে 50-60 জন। টাসেল হতে দেয়নি যে হেলাল ভাই। 50-60 জন লোকের যে নেতা, যাকে গুন্ডা বলা হচ্ছে, সেই লোকটা যদি আজকে টক শোতে থাকতো তাহলে কিন্তু আমরা একটা ক্লিয়ার মেসেজ পেতাম। যেহেতু আমি ছিলাম না, শুধু এই যে যে আমাদের যে সাবেক সেক্রেটারি, জেলা কমিটির নেতা, তার নামটা আমি জানি না, তিনি এই বিষয়ে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন তার তো একটা বক্তব্য নেওয়া উচিত, দুজনেরই বক্তব্য নেওয়া উচিত। আমি কিন্তু এই ঘটনাকে সাংঘাতিকভাবে নিন্দা জানাচ্ছি, কিন্তু আমি তো ইউনিলেটারালি শুনছি, একপক্ষীয়ভাবে শুনছি, আপনিও তাই শুনছেন, সোহরাব ভাইও তাই শুনছেন, পত্রিকাও আমরা তাই দেখছি। ওনার যদি কোনো বক্তব্য থাকে সেটাও নেওয়া উচিত। এবং আমার কাছে যেটা বলছে 500-600 ভার্সেস 50-60 জন, এইটার জন্য এরা আমার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমি দেখিনি যে আমরা যদি 500-600 লোক থাকি, 50-60 জন লোক আমাদের উপর আক্রমণ করবে, এইটা কিন্তু আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। কারণ আমি রাজনীতিতে দেখিনি এরকম কোনো। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি তখনও যদি আমাদের রুমিন ফারহানা, আমি খুবই আশান্বিত হতাম যদি আজিজুল বারী হেলাল ভাই যদি কিন্তু ছাড়া কথাটি বলতেন। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি এটা ভয়াবহ ঘটনা ঘটে যেত ওখানে, 50 জনকে ওখানে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি ধৈর্য ধরতে বলেছি, আমার কর্মীরা ধৈর্য ধরেছে। আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। আর ভিডিও আছে তো, ভিডিও দেখলে এখন কারো মুখের বয়ান শোনার কোনো দরকার নাই ভাই। আমার ফুল ছেঁড়া হয়েছে, পাড়ানো হয়েছে, এটার ভিডিও আছে। এখন সরকারি দলে গেলে যদি গণমাধ্যমের দিকে চোখ না থাকে তাহলে তো এই সরকার নিয়ে খুব আশান্বিত হতে পারছি না। আমি আমার প্রথমে যে বক্তব্য দিয়েছিলাম, হেলাল সাহেব যদি কিন্তু ছাড়া কথা বলতেন তাহলে আমি বরং কিছুটা আশান্বিত হতাম। কিন্তু উনি যদি ভিডিওটা দেখেন, পুরো ভিডিও একটা দুটা না, বাংলাদেশের প্রতিটা চ্যানেল সেটা কভার করেছে, পুরো ভিডিও আছে। সেটা দেখলেই আপনি বুঝবেন কেন 500-600 বনাম 50-60-এ আমার নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় এটা একটা দিয়েছে। মিরাকেল। কিন্তু এই যদি এই মিরাকেলটা যে কিভাবে হলো আমার কাছে মিরাকেল মনে হচ্ছে। এই যে রুমিন ফারহানা জেতা যেমন মিরাকেল, না না, রবীন্দ্র ফারহানা জেতা মিরাকেল না, রবীন্দ্র ফারহানা জেতা মিরাকেল না। মিরাকেলটা হলো 500-600 ভার্সেস 50-60 জন হেরে গেল। এরকম ঘটনা পৃথিবীতে একবার ঘটছে। পৃথিবীতে একবার ঘটছে এই ঘটনা। হেলাল সাহেব, আপনি বারবার ভুল করছেন। ওখানে আমি কুস্তি লড়িনি, আমি ওখানে শান্ত থাকতে বলেছি। এই কথাটা আপনি বারবার মিস করছেন। ওরা আমার কথা শুনেছে। লিডারশিপ, দিস ইজ লিডারশিপ। ওরা শুনেছে আমার কথা। এত দ্রুত ডেভেলপড হয় লিডারশিপের উপর। আপনারা যারা লেখাপড়া করেছেন লিডারশিপের উপরে, যে একজন লিডারের কথায় 500-700 লোক মুহূর্তের মধ্যে, এবং উনি ওখানে লিডারশিপটা গ্রো করছে কতদিনের? 10 বছর। 2017 সাল থেকে এলাকায় আমি কাজ করছি। হ্যাঁ, কাজ করছেন, কিন্তু লিডারশিপে আপনার বিএনপি তার সাথে ছিল, তাই না? আপনি বিএনপি থেকে সরে আসলেন যখন, তখন থেকে কিন্তু আরো 10টা জায়গায় ঘটনা ঘটছে উৎসাহিত করবে। আমি বলছি যে ওই যে লোকটার বিরুদ্ধে গুন্ডা বলছেন তার বয়ানটা নিলেও ভালো হয়। আমি বলছি যে এটা মিরাকেল। দেখেন, এটা মিরাকেল। এইরকম 500-600 ভার্সেস 50 পৃথিবীতে একবার ঘটেছে এরকম। ওখানে কার পক্ষে কতজন ছিলেন আমার মনে হয় এই আলোচনা খুব একটা প্রাসঙ্গিক না। উনি বলছেন এই জন্য এই ঘটনাটি ঘটেছে। আমি বলছি যে আমার নেতাকর্মী যদি আমার কন্ট্রোলে না থাকতো ওই দিন ওখানে ম্যাসাকার হতো, আমি সেটাই বলেছি। এবং এরপরে
এরপরে পুলিশ প্রশাসনের আসলে ভূমিকা কি ছিল সেটি আমরা জানতে চাচ্ছিলাম, যে প্রশাসন এরপরে কি ভূমিকা নিয়েছে। আমরা জানতে পারলাম যে এখন পর্যন্ত প্রশাসন খুব বেশি ভূমিকা নেয়নি। জনাব সোহরাব হাসান, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি। নিশ্চয়ই আপনি দেখেছেন যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, চাঁদপুর সহ বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে মারধর, আটকের ঘটনা ঘিরে একটা আলোচনা সমালোচনা চলছে এবং পুলিশকে আমরা বেশ মারমুখী একটা আচরণ করতে দেখেছি। এই আচরণ কি বার্তা দিল? ধন্যবাদ। দুজন সংসদ সদস্য আছেন, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কথা শুরু করছি। পুলিশ আসলে কি সরকার বদলায়, কিন্তু পুলিশ কি বদলায়? এটা হচ্ছে বড় প্রশ্ন। যেখানেই যা ঘটুক, সোহরাওয়ার্দী উদ্যানে একজনই ছাত্র না, তার সাথে তর্ক হয়েছে, তার 4-5 জন পুলিশ মিলে তাকে পিটানো, তারপর তাকে হাসপাতালে পাঠানো, এবং অন্য জায়গায় আবার কোথাও কোথাও হয়তো নাগরিকদের মধ্যে তারাও যারা অপরাধী হাতে নাতে ধরা পড়ে তারাও হয়তো বেপরোয়া আচরণ করে। তা পুলিশের মধ্যে একটা এই নির্বাচনের পর তাদের মধ্যে আস্থা ফিরে এসেছে, নিজেদের মধ্যে মনোবল ফিরে এসেছে, কিন্তু সেটা আবার কোথাও কোথাও বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে। এটি ভয়ের কারণ। এখন সরকার এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে সেটি। যেমন ব্রাহ্মণবাড়ির যে ঘটনাটি ঘটেছে, শহীদ মিনারের একজন ফুল দেয়া নিয়ে, প্রথমত হচ্ছে এটি কেন ঘটবে, এত মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অবাঞ্ছিত। তা এখন অবাঞ্ছিত ঘটনার যারা ঘটিয়েছেন তাদের নিবৃত্ত করার দায়িত্ব কিন্তু নেতৃত্বের, যে পক্ষেই হোক। এখন এটি সবাই দেখেছেন। আর কতজন ছিল তার চেয়েও বড় হচ্ছে যে এরকম বিএনপি তো ক্ষমতায়, যখন 21শে ফেব্রুয়ারি তো তখন বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং তার বিএনপিরই উচিত ছিল ওখানকার স্থানীয় নেতৃত্বের যাতে কোনো অঘটন না ঘটে, যাতে ওখানকার একজন স্বতন্ত্র সদস্য যিনি কিছুদিন আগেও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এখন সাংগঠনিকভাবে যুক্ত নয়, কিন্তু বিএনপির যে কাঠামোর তিনি বাইরে নন, তার সঙ্গে হয়তো তার সঙ্গে বেশিরভাগ মানুষ তার সঙ্গে আছেন বলেই তো তিনি জয়ী হয়েছেন। এখন তারা যদি সংখ্যা লঘিষ্ঠ হয়, তারা কেন তার ফুল দিতে, তাকে শহীদ মিনার শ্রদ্ধা জানাতে বাধা দেবেন? এটি যদি অন্য কোনো ঘটনা, আমরা জানি না যে হেলাল ভাই বললেন যে তার প্রতিক্রিয়া পেলে তিনি ওখানে সংবাদ সম্মেলন করে কিছু বলেছেন, আমার মনে হয় না। যদি বলে থাকেন তাহলে আমরা সেটা পেতাম। কথা হচ্ছে যে প্রথমেই তো হচ্ছে এই ঘটনাগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনোভাবেই বাঞ্ছিত নয়। যারা ঘটিয়েছে, আমি মনে করি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বেরও এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। কারণ এটি দলের বদনাম হয়েছে, শুধু ব্রাহ্মণবাড়িয়ার না, সারা দেশেই বিএনপির বদনাম হয়েছে। যারা বিএনপির নন তারা নিজেদের নিরাপদ বোধ করবেন না। আমি আশা করি হেলাল ভাই এলাকা সহ সব জায়গায় এই বার্তাটি দলীয় নেতাকর্মীদের দেওয়া উচিত। আর পুলিশের গত এক সপ্তাহের সরকার গঠিত হয়েছে, এক সপ্তাহ সময় গেছে, কারণ গত মঙ্গলবারে তারা শপথ নিয়েছেন, আজকে আরেক মঙ্গলবার। এর মধ্যে আসলে সরকার কেমন করলো, সেই আলোচিত কিছু ঘটনা নিয়ে বেশ আলোচনা হয়েছে, কিছু সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে দর্শকদের সামনে আজ আমরা কথা বলতে চাই। বিরতির পরে এসে আমরা আরো বেশ কিছু বিষয় আছে, কিছু গুজব আছে, যেমন একটি গুজব বাজারে বেশ শক্তিশালী হয়ে উঠছে, সেটি হচ্ছে এবারে নির্বাচন সমঝোতার নির্বাচন। এ ধরনের একটি কথা বারবার বলা হচ্ছে, এই ধরনের কথা কেন আসছে সেই বিষয় নিয়েও আপনাদের সাথে কথা বলতে চাই। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইসমাইল মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব সোহরাব হাসান, আপনার সঙ্গে কথা হচ্ছিল, বলছিলাম যে বাজারে বেশ কিছু গুজব শোনা যাচ্ছে, বিশেষ করে নির্বাচনের পর থেকে, এবং একটা গুজব বেশ শক্তিশালীভাবে বারবার ঘুরে ফিরে আসছে, সেটি হচ্ছে যে এবারের নির্বাচন নাকি সমঝোতার নির্বাচন। আপনি কি এই ধরনের কোনো গুজব শুনেছেন? না, গুজব তো গুজব। এখন এটা যে কথাটা বলা হচ্ছে, বিভিন্ন আসন নিয়ে বলা হচ্ছে, সেটি প্রমাণ সাপেক্ষ, অর্থাৎ তথ্য প্রমাণ দিয়ে এটি বলতে হবে, জানাতে হবে যে হ্যাঁ অমুকে হেরে গেছিল, তাকে জেতানো হয়েছে। তো এরকম কার যাদের বিষয় আছে। এখন এখানে আমরা দুই পক্ষ থেকেই আমরা অভিযোগ পেয়েছি। একটা হচ্ছে বিএনপি অভিযোগ করেছে যে জামাতের আমির সহ কয়েকটি আসনের, তাই এনসিপির আহ্বায়ক সহ। আবার জামাত ইসলাম থেকে অভিযোগ আছে যে ঢাকায় বিএনপির চেয়ারম্যান সহ অনেকে হেরে গেছিলেন, তাদের দলীয় প্রধান, তারপর যিনি হব প্রধানমন্ত্রী, তিনি কোনো নির্বাচনে হারবেন এটি তারা মানতে পারেনি। এ কারণে এখন এটা সমঝোতা না ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা তো আমরা বেশ আগে থেকেই শুনেছি। নির্বাচন কদিন আগে থেকে, 2 দিন আগে থেকে কি ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, ভোট কেনাবেচা, ব্যালট আটক, তারপর টাকার বস্তা ধরা পড়া, তো সবটা মিলে সুষ্ঠু নির্বাচনের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেটি কিন্তু ব্যাহত হয়েছে বিভিন্ন জায়গায়।
তারপর জবরদস্তি প্রশাসনকে ব্যবহার করা, যে যেখানে পেরেছে এটা কিন্তু করেছে, এটা যে করেনি তা নয়। তবে যে এই নির্বাচনের যেটি বলা হয় যে মানুষের যে রায়, মানে মানুষের যে ভোটের যে ফলাফল, সেটি তাতে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। এখন কোনো আসনে ব্যত্যয় হতে পারে, কিন্তু সেটা প্রমাণ করতে হবে। জামাত ইসলামী বলেছে যে 32টি আসনে তাদের জয়ী প্রার্থীকে হারানো হয়েছে। বিএনপির পক্ষ থেকেও এরকম অভিযোগ আছে, কিন্তু বিএনপি নির্দিষ্টভাবে আসনের কথা বলেছে বলে আমার জানা নেই। হেলাল ভাই বলতে পারবেন যে বলেছে কিনা। তবে বিএনপি তো 2/3 আসনে জয়ী হয়েছে, সুতরাং সেখানে বলা সাংবাদিক হিসেবে আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে জামায়াত এবং বিএনপি কি বলছে সেটির বাইরেও। আপনার কি মনে হয় এবারে নির্বাচন, সমঝোতা নির্বাচন, এই ধরনের না, কথা কেন ছড়াচ্ছে? এটা আমার মনে হয় না। তাহলে এটা হবে নির্বাচনকে অগ্রাহ্য করা, অস্বীকার করা, এবং আমরা যে 3টি নির্বাচন দেখেছি তার এই ধারাবাহিকতা, এটি কোনোভাবেই নয়। তবে এই যে রাজনৈতিক মহলে প্রশ্নগুলো, জি। এর উত্তর সংশ্লিষ্ট দলগুলোর দেওয়া উচিত, কেন এই প্রশ্নগুলো এসেছে। আর ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা এত তীব্র, এবং যারা জয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, তাদের ব্যবধানটা খুব কম। আপনি ধরেন আবার কোনো কোনো ক্ষেত্রে, যেমন ববি হাজত যেখানে যে জয়ী হয়েছেন, সেখানে তার যে প্রতিদ্বন্দ্বী মাওলানা মামুনুল হক, তাকে জয়ী ঘোষণা করা হয়েছিল, মানে টেলিভিশনে এই ধরনের খবর এসেছিল। আবার এর বিপরীত ঘটনাও ঘটেছে। তাই সুতরাং এইসব কারণে আমার মনে হচ্ছে যে এটি গুজব, এর মধ্যে সত্যতা প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা গুজবে ধরে নিতে চাই। আর এটি সমঝোতার নির্বাচন না, এটি এক ধরনের অবিশ্বাসের নির্বাচন বলতে পারে, কারণ কেউ কাউকে বিশ্বাস করেনি। কেউ কাউকে কি কোনো নির্বাচনে বিশ্বাস করে জানাব সোহেল হাসান? তাহলে বাংলাদেশের সব নির্বাচনই মোটামুটি অবিশ্বাসের নির্বাচন বলতে হবে আমাদের। আমরা একটু জনাব আজিজুল বাড়ি হেলালের কাছে যেতে চাই। গুজব নিয়ে যেহেতু কথা হচ্ছে, আরেকটি গুজব বেশ শক্তিশালী বাজারে, ছোট করে যদি উত্তর দেন। যে বলা হচ্ছে যে খলিলুর রহমান সাহেবকে যে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, এটি আসলে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি বলেছেন যে তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। তিনি কার ইচ্ছায় মন্ত্রী হলেন তাহলে? আমরা প্রথমে খলিলুর রহমানদের বিরুদ্ধে কিন্তু বিএনপি কিছু কথা বলেছিল, আপনারা জানেন, তাই না? জি। এখন আপনি এই জন্য বলছেন যে কেন খলিলুর রহমানকে আমরা পররাষ্ট্র মন্ত্রীটা দিলাম, এরকমই একটা আপনার প্রশ্নটা হবে। জি। তাছাড়া তিনি আমি অন্তর্বর্তীকালীন সরকারে আমি যেহেতু এই উপদেষ্টার বক্তব্যটা দায়িত্ব দিয়েছি, পালন দেখেন। করেছেন, অনেকে বলছেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও আছে। সেটা বলতে পারেন। এখন আমি খলিলুর রহমানের এই উত্তরটা আমি একবার বলেছি যে দেখেন, বিএনপির যে পররাষ্ট্র নীতি, এটার সাথে খলিলুর রহমানের যে নীতি, যখন তিনি ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমাদের মিল ছিল না, হয়তোবা বা সত্যি মিল ছিল না। এখন আমাদের যে পররাষ্ট্র নীতি, এটার সাথে হয়তো খলিলুর রহমান সাহেবের ঐক্যমত হয়েছে, তিনি হয়তো আমাদের পররাষ্ট্রনীতিটা মানছেন, এই জন্য তাকে আমরা তো পররাষ্ট্রমন্ত্রী করেছি। সুতরাং এখানে যে কারো কথায় বা কারো প্রভাবে আপনি গুজব হিসাবে ধরে নিতে পারেন, অথবা আপনার একটা অনুমান থেকেও বলতে পারেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বিএনপিতে তার চেয়ে যোগ্য পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো আমাদের ব্যক্তি যে ছিলেন না? পররাষ্ট্র নীতি এবার, যে বাংলাদেশ ফার্স্ট, এই যে পররাষ্ট্র নীতি, এছাড়াও আরো কিছু বিষয় আছে, সেসব বিষয়ের সাথে খলিলুর রহমানের সাথে ঐক্যমত ছিল না যখন ইউনূস সরকার ছিল। এখনো তো সেই জায়গাটা ঐক্যমত হয়েছে। সুতরাং এবং তাকে বিএনপি যোগ্য মনে করেছে, কারণ জবাবদিহিটা বিএনপিকেই করতে হবে। পররাষ্ট্র বিষয়ে কোনো ফেলারকে বিএনপিকেই জবাবদিহিটা করতে হবে। অর্থাৎ বিএনপি জানে যে কোন ব্যক্তিকে দিয়ে তিনি কাজটা করতে পারবেন। জবাবদিহিটা যেহেতু বিএনপি করবে, সুতরাং তিনি তার লোক, তিনি যে লোকটাকে তিনি মনে করেন যে তার কাজটা করতে পারবেন, কাজটা তো বিএনপি করবে, বিএনপি সরকারের করতে হবে, বিএনপিকে অ্যাকাউন্টেবল হতে হবে জনগণের কাছে। সুতরাং তিনি তার যোগ্য লোকটিকেই দিবেন, এইটা হলো একটা কথা। আরেকটা হলো যে নির্বাচন নিয়ে আপনারা যে গুজবের কথা বলছেন, দেখেন এই যে সৌরভ ভাই খুব সুন্দর নাইসলি বলছে, আই থ্যাঙ্কস টু সৌরভ ভাই, যে আমাদের এই এত বড় অর্জনকে, 24-এর গণ অভ্যুত্থানকে এইভাবে যদি আপনারা মেলাইন করেন, স্টিগমা লাগাই দেন যে নির্বাচনটা আসলে এই যে আপনার সমঝোতার নির্বাচন। দেখেন, গুজব তো আমরা শুনেছি যে দেওদার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, তাকে স্পিরিচুয়াল একটা পাওয়ার বানানোর জন্য এই গুজবটা ছড়ানো হয়েছিল, তাই না? তো অসম্ভব একটা বিষয় না। এরকম আপনার ওই যে করোনা ভাইরাসের সময় অনেক গুজব ছড়েছিল, টিকা দেওয়া যাবে না, তাহলে মানুষ নাকি বানর হয়ে যাবে, তাই না? এরকম কত গুজব ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে, এরশাদ পর অবস্থায় আমি হলে এসে শুনলাম যে আমাদের এক হলের বড় ভাই, তিনি নাকি বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের শপথ নিতে, কি পকেটে তার 5 টাকা আছে, আমাদের হল থেকে বঙ্গভবনে যেতে 5 টাকা লাগতো। আমি ফজলুল কলেজের ছাত্র ছিলাম, 4-5 টাকা লাগতো হলে। আমি তো অবাক, আমাদের হলের অর্ধেক ছাত্র বিশ্বাস করেছে যে এই বড় ভাই একসময় আর কি আপনার এই যে এরশাদের রাজনীতিতে জড়িত ছিল, তিনি হলে থাকতেন।
তিনি চলে গেছেন এর সাথে বন্ধে, এরকম একটা গুজব ছড়াই দিচ্ছে হলে বলতেন। তো গুজবের কোনো অর্থ হয় না। জি, আপনি যে বাংলাদেশের গুজবটা জনগণ কি বলছেন আপনার সমঝোতার আপনার গুজব, হলের- এইটা কিন্তু আপনার হলের ছাত্র